হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নিউট্রিশনের ক্লাসে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবো। এগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। প্রথমটা হচ্ছে টায়ালিন। তোমরা জানো এই জাতীয় যে এনজাইমটা সেটা কার ওপর কাজ করে? সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে এবং সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, এটা তোমরা সবাই জানো। কিন্তু টায়ালিন ডাইরেক্টলি কিন্তু মল্টোজে পরিণত করতে পারে না। এর মাঝখানে দুটো ধাপ হয়। প্রথম ধাপে তৈরি হয় এরিথ্রোডেক্সট্রিন এবং দ্বিতীয় ধাপে তৈরি হয় অ্যাক্রোডেক্সট্রিন। অর্থাৎ প্রথম টায়ালিন কাজ করে সেদ্ধ শ্বেতসারের ওপর, তাকে তৈরি করে এরিথ্রোডেক্সট্রিন। তারপর আবার ফার্দার কাজ করে তৈরি করে অ্যাক্রোডেক্সট্রিন। অ্যাক্রোডেক্সট্রিন থেকে আবার তৈরি হয় মল্টোজ। ঠিক আছে। নেক্সট হচ্ছে ফসফোলাইপেজ। এটা একটা এনজাইম, বুঝতেই পারছো। এটা যদি কোনো সময় লেথিসিনের ওপর কাজ করে তাহলে কিসে কিসে পরিণত হয়? এটা অবশ্যই হবে লাইসোলেথিসিন এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। ঠিক একই রকমভাবে ফসফোলাইপেজ যদি সেফালিনের ওপর কাজ করে তাহলে কিসে পরিণত করবে? লাইসোসেফালিন এবং ফ্যাটি অ্যাসিড। দুটোই একই প্যাটার্নের বিক্রিয়া হয় এবং দুটোর নাম ওই জন্য মনে রাখা খুবই সোজা। নেক্সট হচ্ছে ক্ষুদ্রান্তের যে খাঁজগুলো থাকে, সেই খাঁজের যে বাইরের অংশটা, যেটাকে আমরা বাইরের ধাত্র বলে থাকি, সেটা কি দ্বারা আবৃত থাকে, কি দিয়ে ঢাকা থাকে? সেটা হচ্ছে মেসেন্টারি বলে একরকম বিশেষ টাইপের পাতলা পর্দা। নেক্সট চলে আসি গ্লুকোনিওজেনেসিস। এই যে ব্যাপারটা, এটা কি? যখন অশর্করা জাতীয় কোনো খাদ্যবস্তু, যেমন সেটা প্রোটিন হতে পারে, ল্যাকটিক অ্যাসিড হতে পারে, অ্যামিনো অ্যাসিড হতে পারে, এরকম একাধিক জিনিস হতে পারে, সেগুলো থেকে গ্লুকোজ অথবা গ্লাইকোজেন যে কোনো একটা তৈরি হয়, তখন সেই প্রসেসকে আমরা বলে থাকি গ্লুকোনিওজেনেসিস। নেক্সট হচ্ছে কি হাইপার গ্লাইসেমিয়া। কি? এটা সবাই জানো, রক্তে গ্লুকোজের একটা নির্ধারিত মাত্রা থাকে। সেটা হচ্ছে মোটামুটি আমরা যদি খাবার গ্রহণ করবার পরের একটা হিসাব করে থাকি তাহলে 110 থেকে 120 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 100 ml। এটাকে যদি পার করে চলে যায় তখন বলতে হবে সেটা হাইপার গ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়া কি হবে? যদি যে রেঞ্জ বললাম তার থেকে কম থাকে তখন সেটা হবে হাইপো। হাইপো মানে কম, হাইপার মানে বেশি। নেক্সট চলে আসি মানুষের যে জিহ্বা বা জিভ, সেটায় কোন অংশে কি কি কাজ হয়, মানে কোন অংশে কি কি স্বাদ আমরা পেতে পারি। তোমরা অগ্রভাগে যে মিষ্টি স্বাদ পাওয়া যায় এটা সবাই জানো, কারণ এটা তোমরা খাবার মুখে নিয়েই টেস্ট করে বুঝতে পারো। আর একদম শেষ প্রান্তে তেতো স্বাদ থাকে। আমাদের যেরকম গলার একদম শেষ দিকটায় মনে হয় একটু তিতকুটে ভাব লাগছে অনেক কিছু খাবারে, বিশেষত কিছু মেডিসিনে, বা যদি কারো পিত্তি বমি হয় তখন এটা মনে হয়। আর অগ্রভাগের কিছুটা ওপরের দিক করে থাকে নোনতা, আর পাশগুলোয় থাকে কি টক। ঠিক আছে। আর কিছু অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের নাম আমি আলোচনা করে দিচ্ছি। তার মধ্যে লিউসিন আছে, আইসোলিউসিন আছে, ভ্যালিন আছে, থিওনিন আছে, মিথিওনিন আছে, ফিনাইল অ্যালানিন আছে, ট্রিপ্টোফ্যান আছে, আর হিস্টিডিন আছে। এই নামগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো অনেক জায়গাতে কাজে লাগবে। আর ডিঅ্যামিনেশান, এটা হচ্ছে ডিঅ্যামিনেজ বলে একরকম পদার্থ আছে, একরকম এনজাইম আছে। এটার সাহায্যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে যদি NH2 গ্রুপটাকে বের করে দেওয়া হয়, ডি মানে বাদ, জানো সবাই, বের করে দেওয়া হয়, তখন সেই প্রসেসকে আমরা বলবো ডিঅ্যামিনেশান। আর ট্রান্সঅ্যামিনেশান কি? যখন কোনো একটা কিটো অ্যাসিডে, মানে কোনো একটা অ্যামিনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে কনভার্ট হয়, তখন তারও অ্যামিনো গ্রুপটা বেরিয়ে চলে যায়, এরকম হলে হয়ে যায় ট্রান্সঅ্যামিনেশান। আর এই কিটো অ্যাসিড যেটা তৈরি হয় সেটা কিন্তু অনেক সময় কিটোন বডিতে আমাদের শরীরে কনভার্ট হতে পারে। ঠিক আছে। এবার চলে আসছি লালারসে জলের পরিমাণ কত থাকে। লালারস ম্যাক্সিমামটাই জল, 99.5%-এর কাছাকাছি থাকে এটা জল। নেক্সট খনিজ উদ্দীপক কোনগুলো? আমরা Na+, K+, Ca2+, এই যে আয়নগুলো, এগুলোকে খনিজ উদ্দীপক বলে থাকি। এটা বিভিন্ন এনজাইম অথবা হরমোনকে উদ্দীপ্ত করতে সাহায্য করে, বিশেষত এনজাইমকে। নেক্সট হচ্ছে কি এই যে ফ্যাটের শোষণ সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব রয়েছে, তার মধ্যে গৃহীত তত্ত্বগুলো যেগুলো আমরা গ্রহণ করেছি তার খুব উল্লেখযোগ্য মতবাদ যেগুলো, তার মধ্যে কোন বিজ্ঞানীর নাম সবথেকে বেশি করতে পারা যায়? যারা এই তত্ত্বগুলো উপস্থাপন করেছেন তার মধ্যে সবার আগে নাম করতে পারা যায় ফ্রেজার, সায়েন্টিস্ট ফ্রেজারের নাম। আর ভমিটিং জিনিসটা কি? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এবং তার সঙ্গে উদর পেশি,
এই দুটোর যদি অসম সংকোচন হয়ে যায় তখন আমাদের পাকস্থলিতে থাকা খাদ্যবস্তু অনেক সময় আমাদের খাদ্যনালী দিয়ে মানে বিপরীত পথে উঠে বেরিয়ে আসে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয়ে থাকে ভমিটিং। ঠিক আছে। আর সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? কোনো জিনিসকে দেখে বা গন্ধ শুকে তখন সেই জিনিসটার প্রতি আমরা যে আকৃষ্ট হই, আমাদের লালারস ক্ষরণ হতে শুরু করে, এই ব্যাপারটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। আর যখন আমাদের শরীরে কোনো খাদ্যবস্তু প্রবেশ করে, খাদ্যবস্তু ঢোকবার পর চর্বণের সময় বা চেবানোর সময় আমাদের লালারস ক্ষরণ হয়, সেটা কিন্তু খাদ্যবস্তু শরীরে প্রবেশ করবার পর। এই ব্যাপারটাকে বলা হয় অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে। তো আজকে এইটুকুনি আলোচনা করলাম। তোমাদের যদি এই মানে কোশ্চেন আনসারের পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক এবং শেয়ার করো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।